নৌকোটা ঘাটে ঠেকতেই মাঝি তাড়াতাড়ি পয়সা বুঝে নিয়ে বিদায় হলো। রাতের শেষ খেয়া পারাপারের নৌকো। অনিমেষ ছাড়া দ্বিতীয় কোনো যাত্রী নেই। অন্ধকারে ডুবে থাকা ভাঙাচোরা খেয়াঘাটে অনিমেষকে ছেড়ে দিয়ে পয়সা নেওয়ার আগে গম্ভীর মুখ করে কেবল একটাই কথা বলল বয়স্ক মাঝি। রামজীবনপুর যাবেন তো? আগে ভাগে আসতে পারেননি? এত রাতে ওইদিকে কেউ যায় না, সাবধানে যাবেন। আর যদি আমার কথা শুনেন তো আজ রাতটা এই খেয়া ঘাটেই বসে কাটিয়ে দিয়ে কাল সকালে যাবেন। অনিমেষ ফিক করে হেসে ফেলল। তারপর সে বলল, কেন, কোনো বাঘ ভাল্লুক আছে এই পথে রাতে? মাঝির মুখটা গম্ভীর হয়ে গিয়েছিল। থমথমে কণ্ঠে সে বলল, শুধু কি বাঘ ভাল্লুকেই ক্ষতি করে মানুষে? ও রাস্তায় রাতে মানুষ যায় না, তাই আপনারে বললাম। এবার আপনি যা ভালো বুঝবেন করবেন। নৌকোর লণ্ঠনের আলোটা দূরে মিলিয়ে যাওয়ার পরে জায়গাটা আবার আগের মতো অন্ধকারের চাদরে ঢাকা পড়ল। ব্যাগপত্র নিয়ে খেয়াঘাট ছেড়ে কাঁচা রাস্তায় এসে দাঁড়ালো অনিমেষ। যদি কিছু গাড়ি ঘোড়া পাওয়া যায়, কিন্তু না, কিছুই পেল না সে। কোন পথে যাবেন মশাই? পিছন থেকে এমন একটা ভরাট কণ্ঠের ডাক শুনে ঘুরে তাকালো অনিমেষ। খানিক দূরে অন্ধকারে একজন ধীরে সুস্থে হেঁটে আসছে তার দিকে। কাছে আসতেই বোঝা গেল একজন মাঝবয়স্ক লোক। না, ভুল হলো, প্রৌঢ় বলাই ভালো হবে বোধহয়। রোগাটে চেহারা, তার সাথে মানানসই কাঠখোট্টা মুখমণ্ডল, থুতনির দিকটা সূচালো, তোবড়ানো গালে খোঁচা খোঁচা দাড়ি। ওই অন্ধকারেও চোখে জলজলে এক আত্মবিশ্বাসের দীপ্তি ছিল তার। কোন দিকে যাবেন? খেয়াঘাট থেকে উপরে উঠে এসে এমন জনমানবহীন চারপাশটাকে দেখে খানিকটা দমেই গিয়েছিল অনিমেষ। লোকটাকে দেখে খানিক ভরসা পায় সে। এতক্ষণ পর সে উত্তর দেয়, রামজীবনপুর যাব। আপনি? ও পথে তো আর কিছু পাবেন না, অবস্থা জানেন ওদিককার। হ্যাঁ হ্যাঁ, সবই জানি। আসলে ও গাঁই আমার বাড়ি। আমি বাইরে থাকি, সবেমাত্র ফিরেছি। খবরের কাগজে পড়লাম এখানকার অবস্থার কথা। বাড়ির কারোর খবর পাইনি, চিন্তিত হয়েই ছুটে এসেছি। আচ্ছা, আপনি দত্তদের বড় ছেলে তাই না? হ্যাঁ, চেনেন আমাকে? হ্যাঁ চিনি তো, আপনার কথা শুনেছি। কিন্তু ছোটবেলা থেকে আপনি পড়াশোনার জন্য বাইরে থাকতেন বলে আপনার সাথে কখনো আলাপ হয়নি। একই গাঁয়ের লোক। আমিও আপনার আগের খেয়ায় এসেছি। কপাল ভালো, আমি ওই রামজীবনপুরেই যাব। এই অন্ধকারে জলে ডোবা মাঠঘাট পেরিয়ে একা একা যেতে গেলে বিপদে পড়তেন। চলুন চলুন, একসাথে হাঁটা লাগাই, ঘুরপথেই যাব। অবস্থা কি এতই খারাপ নাকি? খবরের কাগজে সবটা লেখা থাকে না মশাই। আপনি কাগজে যা পড়েছেন তার চেয়ে অনেক বেশি ভয়াবহ অবস্থা। তবে চিন্তা করবেন না, আপনার বাড়ির সকলে বহাল তবিয়তেই আছেন। আমি তো দুদিন আগে শহরে একটা কাজে গিয়েছিলাম, আজ এলাম। এখন তো জল নামছে, তবে হ্যাঁ, মারা গিয়েছে অনেকে। যাগে চলুন এগোই, রাত আবার বাড়ছে। অনিমেষ এই কথা শুনে নিশ্চিন্ত হলো। আবার মনটাও খারাপ হয়ে গেল গোটা গ্রামের কথা চিন্তা করে। একটা দীর্ঘশ্বাস ফেলে ভারী ব্যাগটা দুহাতে তুলে নিয়ে রওনা দেয় লোকটার সাথে। প্রায় 3 বছর পরে নিজের গ্রামে ফেরা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এইটাই সত্যি কথা। যদিও তালিকার সাথে বিয়ের পর পেরিয়ে গেছে 6 বছর। অনিমেষ গুজরাটে থাকে, বন্দরে শুল্ক বিভাগে চাকরি করে। প্রায় 12 মাসই পড়ে থাকতে হয় সেখানে। রামজীবনপুরের এই পৈতৃক বাড়িতে চাকরির পর মাত্র 4 থেকে 5 বার সে পা রেখেছে। ভালো মাইনের এই চাকরিটা জোগাড় করতে যেমন মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল অল্প বয়সে,
তেমনি পিতৃহারা অনিমেষের চাকরিটা টিকিয়ে রাখতে জীবনের অনেক আনন্দ ফুর্তিকেই হাড়ি কাঠে চড়াতে হয়েছে। বিয়ের 2 সপ্তাহ পরেই নতুন বউকে ফেলে পাড়ি দিতে হয়েছিল গুজরাট। এমনকি পরের বছর যখন ছেলেটা পৃথিবীর আলো দেখল, তখনও অনিমেষ থাকতে পারেনি। ছেলের মুখ দেখেছিল 6 মাস পরে বাড়ি ফিরে। রুদ্রকে শেষ দেখেছিল তখন ওর বয়স 2 বছর, এখন 5। ছেলে কেমন বড় হয়েছে এই কথা মনে মনে কল্পনা করে আনন্দ আর সইছে না অনিমেষের। এতদিন ধরে বাড়ির কারোর খোঁজ না পেয়ে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল অনিমেষের। হয়তো নেটওয়ার্ক নেই, দুর্যোগে সব বিপর্যস্ত এই এলাকা। মা ছেলে বউয়ের খবর কারোর কাছ থেকেই পাচ্ছিল না, কারণ গ্রামের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর দেরি করেনি সে, তাড়াতাড়ি ফ্লাইটে ফিরে এসেছে। এখন এই লোকটার কথায় বুকের পাথরটা একটু সরল অনিমেষের। বিশেষ করে চিন্তা হচ্ছিল ছোট্ট ছেলেটার জন্য। খবরের কাগজে ওদিককার খবর দেখে রীতিমতো শিউরে উঠেছিল অনিমেষ। পুজোর আগে প্রতিবার একটা নিম্নচাপ আসবেই আসবে, এবছরও সেটার ব্যতিক্রম হয়নি। বিগত 2 সপ্তাহ ধরে পূর্ব উপকূলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তার জন্যই দক্ষিণবঙ্গে তেড়ে ঝড় বৃষ্টি হয়েছে। বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার অবস্থা সবচেয়ে খারাপ। নদী নালা ভেসে বন্যায় বয়ে গেছে, বহু গ্রাম ভেসে গিয়েছে, নদীগর্ভে তলিয়ে গিয়েছে বহু মানুষের ঘর। খবরগুলো খুঁটিয়ে পড়তে গিয়ে অনিমেষ বুঝেছিল রামজীবনপুরও বন্যার কবল থেকে মুক্ত নয়। এই খেয়াঘাট থেকে যদিও রামজীবনপুরের রাস্তা অনেকটাই, তবুও এখান থেকেই বোঝা যাচ্ছে যে সামনে যত এগোনো হবে ততই দুর্যোগের ভয়াবহ চেহারা দেখা যাবে। অনিমেষের ব্যাগে টর্চ ছিল। পথঘাট কাদায় ভরে গিয়েছে, জেনে বুঝে পা না ফেললে গোড়ালি অবধি ডুবে যাওয়াটা কোনো বিচিত্র নয়। লোকটা চুপচাপ বেশ দ্রুত গতিতেই পা চালাচ্ছে। অনিমেষ নীরবতা ভাঙল, বলল, এই দেখেছেন, এতক্ষণ আপনার সাথে কথা বললাম, আপনার নামটাই জানা হয়নি। আমি রমানাথ চক্রবর্তী, তোমাদের পাশের পাড়ায় থাকি। তোমার বাবা আমার ছোটবেলাকার বন্ধু। আচ্ছা, আপনি বলছিলেন রামজীবনপুরের অবস্থা নাকি খুব খারাপ, লোকজন মারা গিয়েছে। কতদিন ধরে এমন অবস্থা? এই এলাকা এমনিতেই নিচু, 2 দিন লাগাতার বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। সেখানে প্রায় 1 সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। গ্রামের শেষ প্রান্তে যে ভদ্রকালী মাঠ, ওই অত বড় মাঠ ডুবে গিয়ে দূর থেকে দেখতে লাগে একটা দিঘির মতো। টানা 1 সপ্তাহ আমরা ঘরের বাইরে বেরোতে পারিনি, পরিষ্কার জল পাইনি, দুবেলা ঠিক করে খাওয়া জোটেনি। এই 2-4 দিন হলো জল সরতে শুরু করেছে। যাদের বাড়ি নিচু তাদের ছাদেও আশ্রয় নিতে দেখেছি। গাই বাছুর, হাঁস মুরগি কোথায় যে ভেসে গেছে তা ভগবানই জানেন, মানুষও রক্ষে পায়নি। জল নামতে শুরু করলেই বুঝতে পারছিলাম কি বিভৎস বন্যা হয়েছে। এখানে ওখানে ভেঙে পড়া গাছ, তার ডালে হয়তো আটকে রয়েছে পচে ফুলে থাকা লাশ, চিল শকুনে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। রাতে জল ঢুকেছিল তো, অনেকে ঘুমিয়েছিল, বেরোনোর সময়টুকু পায়নি। আর বেরিয়েই বা যাবে কোথায়? চারিদিকে জল। সরকারি তরফে ত্রাণ পৌঁছতে পৌঁছতে অনেক দিন লেগে গিয়েছিল। এর আগেও বহুবার বন্যা হয়েছে, কিন্তু রামজীবনপুর বা তার আশেপাশের গ্রামগুলো এমন খারাপ অবস্থা আগে কখনো দেখিনি। আমরা এই কয়েকজন টিকে আছি, বাকি সব বন্যা গ্রাস করে নিল, সব। হাত ঘড়িটা দেখে অনিমেষ, রাত 11টা বেজে গিয়েছে ইতিমধ্যেই। কতক্ষণে যে পৌঁছবে কে জানে। লোকটাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমরা কোনো ঘুরপথে চলেছি? কতক্ষণ সময় লাগতে পারে পৌঁছতে?
রমানাথ চক্রবর্তী চারপাশে তাকিয়ে নিয়ে বললেন, যে সময় সোজা রাস্তা দিয়ে পৌঁছে যেতে তার থেকে তো বেশি সময় লাগবেই, কারণ এই মেঠো রাস্তা খানিক পরে জলে ডুবে গিয়েছে। গ্রামে যেতে হলে বুক সমান জল ঠেলে যেতে হবে। বেশ খানিকক্ষণ চলার পর এ পথেই ভদ্রকালীর মাঠ পড়বে, ওদিক দিয়েই গ্রামে ঢুকবো আমরা। কিন্তু আপনি যে বললেন মাঠে নাকি জল জমে দিঘি হয়ে আছে। হ্যাঁ, সে হয়েছে, কিন্তু মাঠের একপাশে জল একটু কম, না হলে ওই হাঁটু সমান জল। ওদিক দিয়েই গ্রামে ঢুকতে পারা যাবে, সবাই ওখান দিয়েই যাতায়াত করছে। অবশ্য যে পথেই যান গ্রামের অবস্থা দেখতেই পাবেন। আচ্ছা, আপনাকে তুমি করে বললে কিছু মনে করবেন না তো? আপনি আপনি আমার ছেলের বয়সী। না না, অবশ্যই নাম ধরেও ডাকতে পারেন। আমার নাম অনিমেষ। বেশ, জানো তো ভাই, আমি ভাবছি আজ তোমার সাথে আমার দেখা না হলে তুমি কি বিপদেই না পড়তে। তোমার উপকার হয়েছে আমার সঙ্গে দেখা হয়ে গিয়ে। গাড়ি ঘোড়া না পেয়ে তুমি তো সোজা পথেই হাঁটা দিতে, গাড়ি পেলেও খুব বেশি দূর যেতে পারতে না। আর যাবে কোথা দিয়ে? রাস্তাঘাট তো সব কানায় কানায় ভর্তি, তাছাড়া সাপের উপদ্রব বেড়েছে প্রচুর। লোকটার কথা শুনে টর্চটা পথের এপাশ ওপাশ দিয়ে খানিক ঘুরিয়ে নিয়ে চিন্তিত স্বরে অনিমেষ বলে ওঠে, সাপের কথাই যদি বলেন, তাহলে কি এখনো খুব একটা বিপদমুক্ত আমরা? দেখছেন তো চারপাশে কেমন ঝোপঝাড়। কি হলো, হাসছেন কেন? ঢলঢলে জামার পকেটে এতক্ষণ লুকিয়ে থাকা ডান হাতটা সামনে মেলে ধরল লোকটা। অনিমেষ টর্চ মেরে দেখল লোকটার হাতের তালুতে একটা সরু কাণ্ডের মতো অংশ, দু একটা পাতাও রয়েছে। কি জিনিস এটা? আবারও হাতটা মুঠো করে ফেললেন তিনি। এটা একটা বিশেষ ধরনের গাছ, আমার কাছে থাকে। বিভিন্ন জায়গায় যেতে হয়তো, রাত বিরেতে জলে জঙ্গলে এই গাছটি খুবই উপকারী। এই বিশেষ গাছটির গুণ হচ্ছে এটি সঙ্গে থাকলে গন্ধে সাপ আসে না। এতক্ষণ এটা হাতের তালুতে আলতো করে ঘষতে ঘষতে চলছিলাম আমি। এটা থেকে একটা বিশেষ গন্ধ ছাড়ে। অনিমেষের বিজ্ঞানমনস্ক মন বিদ্রোহ করে। তার আদৌ বিশ্বাস হয় না এই সমস্ত কুসংস্কার। তবুও বাপের বয়সী বলে তার সঙ্গে তর্ক না করে উল্টে প্রশ্ন করে, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি কবিরাজ বা ওই জাতীয় কিছু? না না, ওসব না, ওসব না। আমি আমি সামান্য একজন মাতৃভক্ত ব্রাহ্মণ। শখে মাঝে মাঝে তন্ত্র চর্চা করে থাকি। মা মহামায়া যেটুকু ক্ষমতা দিয়েছেন, হ্যাঁ, সেই আর কি। ওই দিয়েই গ্রামে গঞ্জে আদি দৈবিক বা আদি ভৌতিক বিপদ থেকে রক্ষা করা আমার একটা শখ বলতে পারো। বুঝতেই তো পারছো, পাড়া গা এলাকা, মানুষের ক্ষতি করার মানুষের অভাব নেই চারিদিকে। কত নিম্নমার্গের তান্ত্রিক পিশাচ সাধক ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের বিভিন্ন ক্রিয়াকলাপ আজে বাজে মানুষের ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। সেগুলো নির্মূল করাই আমার কাজ। গুরু সেই বিদ্যেই দিয়ে গিয়েছেন, এই গাছটাও ওই বিদ্যেরই দান। আপনি তান্ত্রিক? বাহ, দারুণ তো। এর আগে কখনো কোনো সত্যিকারের তান্ত্রিকের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি আমার। আরে ধুর, বললাম না আমি তান্ত্রিক টান্ত্রিক কিছু নই। আমার মতো এমন অনেক শখের তান্ত্রিক তুমি এই গ্রামে পাবে। কেউ মানুষের উপকার করে, কেউ অপকার। আমার শ্রীগুরু আমাকে যা বিদ্যে দিয়েছেন তা বারবার বলে গিয়েছেন অন্যের উপকারে বা নিজের বিপদে কাজে লাগাতে, তা ব্যতীত নয়। তবে জানো তো, আজকাল ভালো কোনো কিছুরই যুগ নয়। অপরাধী তান্ত্রিকে দৌরাত্ম্য দিন দিন বাড়ছে এই গ্রামে। মানুষের মনে এখন অনেক পাপ। আগে মানুষ তান্ত্রিক দেখলে দৌড়ে আসতো রোগ ব্যাধি সারাতে, গৃহে বা গ্রহ শান্তি করাতে। এখন মানুষ আসে অন্যের ক্ষতি করতে, অন্যের জীবন ধ্বংস করতে, জীবিকা ধ্বংস করতে, সম্পর্ক, নাম, যশ সব ধ্বংস করতে। তাই জন্য এখন এই সব নিম্নমার্গীয় সাধকদের রমরমা বেড়ে গিয়েছে। তুমি তো শহরে থাকো, শহরেও দেখবে প্রচুর মারণ, বিদ্বেষণ, বশীকরণ স্পেশালিস্টদের পোস্টার। কি আমি ঠিক বলছি না? অনিমেষ ঘাড় নেড়ে সম্মতি দেয়। সে অবাক হয়ে শুনছে লোকটির কথা। বেশ
প্রাজ্ঞ মানুষ এই লোকটি। কথা শুনে বোঝা যাচ্ছে প্রচুর অভিজ্ঞতা। মনে মনে এসব খুব একটা বিশ্বাস না করলেও লোকটার প্রতি তার একটা শ্রদ্ধা জন্মেছে। ভাবতেও অবাক লাগছে যে মেট্রোপলিটন শহরগুলোতে যেখানে রোজ নিত্য নতুন প্রযুক্তি সভ্যতার আলোকে আরো বাড়িয়ে দিচ্ছে, শিক্ষার অগ্রগতি হচ্ছে তরতরিয়ে, সেখানে এইসব শহর থেকে বহু কিলোমিটার দূরে এইসব গ্রামগুলোতে শিক্ষার আলোটুকু এখনো পৌঁছে উঠতে পারেনি। এখনো এইসব ওঝা গুণিন তান্ত্রিকদের শরণাপন্ন হয় এরা বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এইসব নিম্নবর্গীয় সাধকেরা ঠিক কি কি কাজ করেন? মানে গ্রামের লোকজন ঠিক কি করতে এদের কাছে যায়? প্রশ্ন শুনে গতি মন্থর করল লোকটি। পাশাপাশি এসে চাপা স্বরে খুব গোপন কিছু বলছেন এমনভাবে বললেন, এরা এরা করতে পারে না এমন কোনো জিনিস নেই, বুঝলে ভাই। যত রকমের ক্ষতি করা সম্ভব এরা সব পারে। মানুষকে পাগল করে দিতে পারে, দেউলিয়া করে দিতে পারে, রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। সে কি, মেরে ফেলতে পারে? হ্যাঁ, কেন পারে না? আসলে তুমি যতটা জানো এসব নিম্নমার্গের চর্চা করা তান্ত্রিকদের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। এই ধরো, আজ একজন মানুষকে দেখলে খুব বুদ্ধিমান, ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করেছে, কিংবা নিজের ধকে শহরে চাকরি জুটিয়েছে। প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ দেখে হিংসায় জ্বলে গেল। এইসব তান্ত্রিকরা তার নামে এমন জাদুটোনা করলো, পরের দিন দেখলে সেই লোক নালা ভোলা হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজের নামটা অবধি মনে নেই। এমন বহু উদাহরণ পথে ঘাটে চলতে ফিরতে পাবে তুমি। আর এই করতে করতে এরা এই গ্রামের সবচেয়ে বড় ত্রাসকে নিজেরাই খাল কেটে কুমির ডাকার মতন ডেকে এনেছে। বন্যার চেয়েও বড় ত্রাস, সে ত্রাসের নাম না, থাক থাক, বাদ দাও সব কথা। আমরা কিন্তু গ্রামের অনেকটা কাছাকাছি চলে এসেছি। কি ত্রাসের কথা বলছেন জেঠু? থেমে গেলেন কেন, বলুন না। অনিমেষের হঠাৎ করে যেন আগ্রহ বেড়ে গেল। রমানাথ চক্রবর্তীর হাঁটার গতি যেন আরো বেড়ে যায়। ছাড়ো না ভাই, কি দরকার ওসব জেনে? তোমরা আজকালকার ছেলে পুলে বিশ্বাস করবে না ওসব বললে। আর তাছাড়া অনধিকারী ব্যক্তিদের কাছে এই সব কথার চর্চা করাও ঠিক নয়। আরে বিশ্বাস করে বলুনই না, মাঝখান হবে না, চিন্তা নেই। আমি শুধু নিজের ব্যক্তিগত আগ্রহ থেকে প্রশ্ন করছি। রমানাথ চক্রবর্তী দাঁড়িয়ে যান। পিছন ঘুরে অনিমেষের একেবারে কানের কাছে মুখটা নিয়ে এসে বলেন, বেশ, শুনতে চাইছো যখন শোনো। এই এলাকায় যখন নিম্নমার্গীয় তান্ত্রিক রয়েছে, তাদের গুরু ছিল চণ্ডীদাস বাউড়ি। নাম শুনেছ কিনা জানি না, তবে বড় ভয়ঙ্কর লোক। থাকতো গ্রামের বাইরে, মাঠের কাছাকাছি। ওর গুরুও ছিল অসমের মায়াং গ্রামের তান্ত্রিক। যত রকমের কালো জাদু অপবিদ্যা শিখে গিয়েছিল চণ্ডী তান্ত্রিককে। একেবারে যোগ্য শিষ্য তৈরি হয়েছিল চণ্ডী। এই চণ্ডী তান্ত্রিকই নিজের কার্যসিদ্ধির জন্য এমন এক অপশক্তিকে আহ্বান করে এনেছিল। তন্ত্রে যত রকমের ঋণাত্মক সত্তা বা অপছায়ারা আছে, তাদের মধ্যে সবচেয়ে ভয়ানক সত্তাকে ডেকে এনেছিল চণ্ডী, বা বলা ভালো জাগিয়ে তুলেছিল। বড় বড় সিদ্ধ তান্ত্রিকরাও এই অপবিদ্যাকে নিয়ে কখনো খেলা করেন না। তন্ত্রের পরিভাষায় এর একটা অদ্ভুত নাম আছে। মুহূর্তের জন্য চুপ করেন রমানাথ চক্রবর্তী। অনিমেষ অধৈর্য হয়ে এবার বলল, কিসের কথা বলছেন জেঠু? নামটা তো বলুন। কাচ্চা কালুয়া, আমরা বলি মশান। কাচ্চা কালুয়া? সে আবার কি জিনিস? অনিমেষের মুখ বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছে। রমানাথ চক্রবর্তী পারলে অনিমেষের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেন। আস্তে আস্তে করছো কি আস্তে, ওর নাম নিও আস্তে। নাম নিলে ওর শক্তি বাড়ে। কি বলছেন? একটু পরিষ্কার করে বলুন তো, আমি কিছু বুঝতে পারছি না। বলছি, মুখ দিয়ে একবার বের করে যখন ফেলেছি, না বলে তো আর উপায় নেই। এতটা রাস্তা যেতে হবে, বলার মতন একটা বিষয়বস্তু চাইতো। কিন্তু দোহাই তোমার, ওই নাম একটু আস্তে নাও,
শুনে ফেললেই বিপদ। অনিমেষের ভ্রু আরো উঁচকে গেল। নাম নিলে শক্তি বাড়ে, এমন কোনো জীবের কথা তো আমি কখনো শুনিনি মশাই। ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে যায় রমানাথ চক্রবর্তীর। ওটা কোনো জীব না, জীব জগতের কোনো বাসিন্দা ওটা না। তাহলে কি ওটা? রমানাথ চক্রবর্তী অনিমেষের আরো কাছাকাছি ঘন হয়ে আসেন। একদম পাশাপাশি হাঁটতে হাঁটতে প্রায় ফিসফিস করে বলেন, ওটা কি জানার আগে তুমি আগে আমায় এটা বলো তো, তুমি কি অলৌকিক সত্তাদের বিশ্বাস করো? মানে আমরা যাদের গ্রাম্য ভাষায় ভূত প্রেত পিশাচ বলে ডাকি। মনের আসল ভাবটা চেপে গিয়ে অনিমেষ তাড়াতাড়ি বলে উঠল, বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করি। কেন বলুন তো? লোকটা বোধহয় এতে খুশি হলো। যাক, তাহলে তোমায় ব্যাপারটা বলতে সুবিধে হবে। এটার কথা তো সারা গ্রামের লোক জানে। গ্রামের অভিশাপ হলো ওটা, চিরস্থায়ী একটা সমস্যা যার থেকে কোনো মুক্তি নেই। যাই হোক, দেখো, মশান ঠিক কি জিনিস সেটা বোঝানোর আগে ওটার জন্ম কিভাবে হলো সেটা তোমাকে বলাটা ভীষণ দরকার। এসব অবশ্য অনেক পুরনো কথা, আমাদের পরের প্রজন্ম আর এসব জানবে না। যাকে শোনো শোনো, সাধারণ যেরকম ভূত প্রেতের কথা শুনে বড় হয়েছ ছোটবেলা থেকে, এ কিন্তু সম্পূর্ণ অন্য রকম জিনিস। একে সৃষ্টি করে তান্ত্রিক, সৃষ্টি হয় সম্পূর্ণ অন্য রকম ভাবে। উত্তরবঙ্গেও মাসান নামে এক অপদেবতার পুজো হয়। একে আবার তার সাথে গুলিয়ে ফেলো না যেন। উত্তরবঙ্গের মাসান আর আপনি যে মশানের কথা বলছেন, কোনোটাই আমার জানা নেই। বেশ, না জানাটাই খুব স্বাভাবিক। তোমরা শহরের মানুষেরা এসব সম্পর্কে ধারণাও করতে পারো না। মন দিয়ে শোনো, এই চণ্ডীদাস বাউরি খুব নিম্নমার্গীয় তান্ত্রিক। এদের ক্ষতিকর ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি। এরা প্রেত লোকের নিম্ন শক্তির সাহায্য নিয়ে মানুষের অপকার করে থাকে। এই সমস্ত অপকারী শক্তিদের এই তান্ত্রিকেরা নিজের বশবর্তী করে রাখে। যে সমস্ত অপশক্তি দিয়ে এদের কাজ হয় তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর ক্ষতিকর হলো এই কাঁচা কালুয়া বা মশান। একে সৃষ্টি করার পদ্ধতিও খুব ভয়ঙ্কর। সাহসী শক্তিশালী তান্ত্রিক ছাড়া এ কাজ করবার বুকের পাটা সবার হয় না। এবার বলি শোনো কিভাবে এক একজন তান্ত্রিক সৃষ্টি করে। এই মশান হলো ছোট্ট শিশুদের প্রেতাত্মা। এই জন্য এই অপশক্তি শিশুদের মতোই চঞ্চল হয়। একে নিজের বশবর্তী করে রাখা খুব কঠিন একটা কাজ। এদিক থেকে ওদিক হলেই বিপদ। কাঁচা কালুয়া জাগানোর অর্থ হলো আগুন নিয়ে খেলা করা। তুমি হয়তো জেনে থাকবে, আমরা হিন্দুরা 10 বছরের চেয়ে কম বয়সী শিশুদের দাহ করি না। 10 বছরের চেয়ে কম বয়সে কোনো বাচ্চা মারা গেলে শ্মশানে কবর দেওয়া হয় তাদের। তান্ত্রিক কোনো এক কৃষ্ণ অষ্টমী কিংবা অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে ওই রকম একটি বাচ্চার টাটকা সব মাটি খুঁড়ে জোগাড় করে। ওই রাতেই ওই শিশুর লাশটিকে গঙ্গা মাটি মাখিয়ে সিঁদুরের টিকা পরিয়ে ভালো করে স্নান করিয়ে পবিত্র করা হয়। এবার সেই লাশটাকে পুনরায় জাগানোর পালা। তান্ত্রিককে এক বিশেষ পুজো করতে হয়। সবাই কিন্তু চাইলেই এই বিশেষ ক্রিয়াটি করতে পারে না। তার গুরুকে অনেক বেশি শক্তিশালী হতে হবে, অন্ধকার বিদ্যা খুব ভালোভাবে রপ্ত করতে হবে, তবেই এই ক্রিয়ায় সাফল্য আসবে। সে ক্রিয়া আমি তোমার কাছে বিশদে ব্যাখ্যা করতে পারবো না, তবে এটুকু জেনে রেখো, ওই সব শিশুর দেহে এই ক্রিয়ার মাধ্যমে প্রাণ সঞ্চার হয়। নবজীবন প্রাপ্ত এই প্রেত শরীরই হলো কাচ্চা কালুয়া। তান্ত্রিক মন্ত্রশক্তির বলে একে নিজের বশবর্তী করে রাখে। সব দেহটা তান্ত্রিক নিজের সুবিধে মতো এমন কোনো জায়গায় পুঁতে ফেলে বা যত্ন করে রেখে দেয় যেখানে দেহটা সৎকার করা সম্ভব হয় না। শিশুটির সবটি সৎকার করা হলেই একে একমাত্র ধ্বংস করে ফেলা সম্ভব। তান্ত্রিকের মন্ত্রশক্তির বলে মশান তান্ত্রিকের সঙ্গে সঙ্গে পোষা কুকুরের মতো লেগে থাকে।
তান্ত্রিকের কেউ ক্ষতি করার চেষ্টা করলে তার বীভৎস মৃত্যু বিধান করবে ওই মশান। তান্ত্রিক যে কোনো খারাপ কাজ, যেমন কাউকে ভয় দেখানো, প্রাণে মেরে ফেলা, কারোর গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া, সংসারে অশান্তি সৃষ্টি, যে কোনো রকমের কাজ করতে বললেই তা করে দেবে ওই শিশুর প্রেত। মশান ডেকে আনার কঠিন ক্রিয়া একবার সম্পূর্ণ করে ফেলতে পারলে সেই তান্ত্রিকের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই কাঁচা কালুয়া তার আহ্বানকারী তান্ত্রিকের সমস্ত আদেশ মানে, এবং বলাই বাহুল্য অনিচ্ছাতেই এরকম বাধ্য হয়ে। সে সব সময় পালানোর ফিকির খোঁজে তান্ত্রিককে ছেড়ে। আহ্বানকারী তান্ত্রিকের ওপর তার ভীষণ রাগ। এই প্রেত শক্তিকে ডেকে এনে যদি একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তান্ত্রিকের না হয়, তবে সেই তান্ত্রিকের জীবনে নেমে আসে ঘোর বিপদ। খুব সাবধান থাকতে হয় এই প্রেত শক্তির থেকে। একটু বেসামাল হলেই বিড়াল যেভাবে ইঁদুর মারে, সেভাবেই মশান তার আহ্বানকারী তান্ত্রিককে মেরে রেখে দিয়ে চলে যাবে বললাম ঠিকই, কিন্তু আসলে এরা কোথাও যেতে পারে না, যদি না তান্ত্রিক তাকে আবার কিছু বিশেষ ক্রিয়া করে ধ্বংস না করে দিয়ে যায়। এখন ধরো একজন তান্ত্রিক এরকম একটা প্রেত তৈরি করলো, কোনোভাবে সে তান্ত্রিকের হাত থেকে ছাড়া পেয়ে তাকে মেরে ফেললো। এবার তার কিন্তু আর মুক্তি নেই। সে এবার আশেপাশেই ঘুরে বেড়াবে, নিজের পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এমন ঘটনার অবশ্য নজির খুব কমই বা প্রায় নেই বলতে পারো। সাম্প্রতিককালে আমাদের রামজীবনপুরের ঘটনাটা একমাত্র উদাহরণ। এতটা একটানা বলে থামলেন রমানাথ চক্রবর্তী। আমাদের গ্রামে কি হয়েছিল জেঠু? বললাম না তোমায় চণ্ডীদাস বাউরির কথা। সে বেটা তৈরি করেছিল এরকম এক কাঁচা কালুয়া। যত রকমের কালো বিদ্যা ওর গুরু ওকে শিখিয়ে গিয়েছিল তা উজাড় করে সেই অপশক্তিকে ডেকে এনেছিল চণ্ডী। তবে চণ্ডীর যে বুকের পাটা ছিল তা মানতেই হবে, একেবারে ঠিকঠাক ক্রিয়া করে তৈরি করেছিল ওই মশানকে। তাও বেশি দিন হয়নি, এই 3-4 দিন আগের কথা। কিন্তু ওই যে তৈরি করেছিল ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণ করে রাখতে পারেনি। তার আগেই সাপের কামড়েই সাপুরের মৃত্যু। তার মানে চণ্ডীতান্ত্রিক আর বেঁচে নেই? আর এই ঘটনা মাত্র 3-4 দিন আগের। তবে আর বলছে কি, একই বন্যা, তার উপর এইসব অপশক্তির উৎপাত। গ্রামের লোক যে কটা বেঁচে আছে সব মরে যাবে। এই বন্যাতে যে কত শত লোকের মৃত্যু হয়েছে তা ঠিক নেই। বাচ্চাও মরেছে অনেক। তাদের ওই নদীর পূর্ব পারে কাদায় পুঁতে রাখা হয়েছিল। শুনেছি ওখান থেকে কোনো একটা বাচ্চার লাশ তুলে নিয়ে এসে তার ভেতরে কাঁচা কালুয়া জাগিয়ে তুলেছিল চণ্ডী। হাঁটতে হাঁটতে অনিমেষের চেনা রাস্তায় চলে এসেছে ওরা। গ্রামের পিছন দিক দিয়ে ওরা গ্রামে ঢুকবে। অল্প আলোয় দেখা যাচ্ছে চারদিকে জল থই থই করছে। গ্রামে ঢোকার যে সোজা রাস্তাটা, তার ভয়াবহতা বর্ণনা করার মতো নয়। কোনটা রাস্তা আর কোনটা পুকুর সেটা বোঝা যাচ্ছে না। অনিমেষের সেদিকে সেরকম খেয়াল নেই। গল্প শুনতে শুনতে সে মজে উঠেছিল। লোকটা থামতেই আবার প্রশ্ন করল অনিমেষ, তারপর চণ্ডীতান্ত্রিক মারা গেল কি করে? রমানাথ চক্রবর্তী হাঁটতে হাঁটতে বলে চললেন, সেই প্রচণ্ড শক্তিশালী প্রেত শক্তিকে চণ্ডী শেষমেশ নিজের বশে রাখতে অক্ষম হল। মাঠের ধারে একটা বাঁশ বাগান আছে। আজ থেকে ঠিক 3 দিন আগে এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় চণ্ডী নিখোঁজ হয়ে গেল। পরের দিন সকালে বাঁশঝাড়ের মাথায় চণ্ডীর গেঁথে রাখা তুলো বের করা বালিশের মতো ছেঁড়া ভোঁড়া দেহটা পাওয়া গেল। এমন নৃশংসভাবে কেউ মারতে পারে তা না দেখলে বিশ্বাস করা মুশকিল। ব্যাস, সেই দিন থেকে গ্রাম অভিশপ্ত হয়ে গেল। চণ্ডী তো বেঁচে থাকতে সেই প্রেতকে মুক্তি দিতে পারেনি। সেই মশান আশ্রয় নিল গ্রামের মধ্যেই। কাঁচা কালুয়ার সামনে পড়া মানে মৃত্যু, কেউ আটকাতে পারবে না। ওই প্রেতের আসল রূপে যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে তার মৃত্যু অনিবার্য। একে তো বন্যায় মানুষ মরছিলই,
তারপর গ্রামের পথে ঘাটে শুরু হলো প্রেতের উপদ্রব। এবার কোনো সাধারণ তাবিজ কবজ দিয়ে ওকে আটকেও রাখা যায় না। গ্রামের মানুষ যে কজন বেঁচে ছিল, এই কদিন যে প্রয়োজনেই হোক তারা যখনই বাইরে বেরিয়েছে, রাতের বেলায় তখনই দেখেছে এক নগ্ন শিশু ঘুরে বেড়াচ্ছে গ্রামের রাস্তায়। তার চোখ দুটো কুচকুচে কালো। চোকাচুকি হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে মানুষগুলো। যারা ওই কাঁচা কালুয়াকে দেখেছে তারা কেউ বেঁচে নেই গো। হয়তো কেউ রাতে বেরিয়েছিল একা একা, পরের দিন সকালে তার খুবলে খাওয়া লাশ পাওয়া গিয়েছে মাঠের ধারে। মশানের ভয়ে কেউ ওদিকে যায় না। আর ওটা সবচেয়ে বড় ক্ষমতা কি জানো? ওটা যে কারো রূপ ধরতে পারে। নিশির নাম শুনেছ তো? রাত্রিবেলা এসে চেনা মানুষের গলায় ডাক দেয়, তারপর যে বেরোবে সে সেদিনই মরল। এ অনেকটা নিশিরই মতো রাতের বেলায় তোমার চেনা কারোর রূপ ধরে এসে তোমায় ডেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে। তারপর বাঘ যেমন হরিণের বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমন ভাবে তোমার লাশটাকে খেয়ে ফেলে রেখে দেবে ভদ্রকালী মাঠের ধারে। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল ওটার উৎপাতে। শেষমেশ গত পরশু রাতে সকলে মিলে এলো আমার কাছে। আপনার কাছে কেন? অনিমেষ কাহিনীর মধ্যে ঠুকে গিয়েছিল একেবারে। আমার কাছে কারণ তোমাকে তো আগেই বলেছি আমি এসবের প্রতিকার করি। ওই শক্তিশালী প্রেতের কবল থেকে এই গ্রামকে যদি এই মুহূর্তে কেউ মুক্তি দিতে পারত, তা ছিলাম একমাত্র আমি। সবার মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিলাম, চণ্ডী তান্ত্রিকের সৃষ্টি করে যাওয়া মশানকে আমি আটকাবো। এর জন্য প্রয়োজন এক বিশেষ ধরনের ক্রিয়া। সেই ক্রিয়া সম্পন্ন করতে আমার সময় লাগলো মাত্র একটা রাত। তার মধ্যে আরো 2-3 জনের প্রাণ গেল ওই অপশক্তির হাতে। গ্রাম ছেড়ে ভয় পালালো বহু লোক। নদীর ধারে শ্মশানে বসে এক গুপ্ত হোম করলাম। হোমের আগুনে শুদ্ধ করে মন্ত্রপুত করলাম 4টে লোহার গজাল। মা মহামায়ার নাম করতে করতে ভোর রাতে আমাদের গোটা গ্রাম প্রদক্ষিণ করতে করতে গ্রামের 4 প্রান্তে 4টে গজাল পুঁতে দিলাম। এইভাবে গ্রাম বন্ধন করে দিলাম আমি, আর গ্রামের ভেতরে ঢুকতে পারল না সেই মশা। রমানাথ চক্রবর্তী থামলেন। আশ্চর্য হয়ে অনিমেষ গল্প শোনার ছলে শুনতে চেয়েছিল কথাগুলো, কিন্তু এতটা শোনার পর নিজের অজান্তেই ওর গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। তারপরে মেঠো পথ ছাড়িয়ে বাঁদিকে একটা জঙ্গলের মতো পথে ঢুকে পড়লেন রমানাথ চক্রবর্তী। এইটা দিয়ে এসো, মাঠের কাছাকাছি চলে এসেছি একদম। ভয় নেই, আমি সঙ্গে আছি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এসো, আলো ফেলে ঠিক করে রাস্তা দেখে। এখানে কাদা আরো ভয়ানক। অনিমেষ টর্চ ফেলে দেখল সত্যিই যেন হাঁটু সমান কাদা ওই রাস্তাটায়। নিশ্চয়ই কাছে পিঠে কোনো জল জমে আছে। ভদ্রকালীর মাঠ কি তবে সামনেই? লোকটা মনে হয় জাদু জানে। এই বিভৎস আঠালো কাদার মধ্যে দিয়েও একেবারে না হড়কে না পিছলে দিব্যি পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছেন, তাও আবার টর্চের আলোর সাহায্য ছাড়াই। দুজনে চুপচাপ পথ চলল খানিকক্ষণ, কোনো কথা নেই। তারপরে হঠাৎ করেই রমানাথ চক্রবর্তী আবার নীরবতা ভঙ্গ করে বললেন, ওই দেখো ভদ্রকালীর মাঠ। মাঠ বলে চেনা যাচ্ছে আলাদা করে। সাবধানে এসো আমার পেছন পেছন। অনিমের সামনে টর্চের আলো ফেলে দেখল সত্যি সামনে একটা বিশাল মাঠ জলে ডুবে আছে। ছোটবেলায় এই মাঠেই বন্ধুদের সঙ্গে খেলেছে অনিমেষ। একটা অজানা আশঙ্কায় বুকটা যেন কেঁপে উঠল তার। মাঠের এই অবস্থা, তাহলে গ্রামের অবস্থা কেমন হবে? গ্রাম আর মাঠে জমে থাকা জল এক হয়ে গেছে। পায়ের তলার মাটিটা আরো অনেক বেশি নরম মনে হচ্ছে। বর্ষার ভিজে ঠান্ডা শিরশিরে হাওয়ায় অনিমেষের হাড় অবধি কেঁপে যাচ্ছিল। ঝিঁঝির ডাকটা বড্ড বেশি।
কোথাও কোনো ছোপের আড়ালে বসে থাকা একটা তক্ষক ডাকছে। কান পাতলে শোনা যায় সোনা ব্যাঙের ডাক। প্রকৃতি এখন বড়ই জীবন্ত এই এত গভীর রাতেও। রমানাথ চক্রবর্তী আবার থেমে গেলেন। মাঠের দিকে ফিরে যেন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। অনিমেষ জিজ্ঞেস করতে যাচ্ছিল যে তিনি কেন থেমে গেলেন, ঠিক তখনই তিনি বললেন, সেই যে 4টে গজালের কথা তোমাকে বলেছিলাম না, যেগুলো এই গ্রামের বন্ধন হিসেবে কাজ করে, ওই গজালগুলোয় ক্ষতি হওয়া মানে এই গ্রামের ক্ষতি হওয়া। এদিকটা এসো, এই মাঠের পশ্চিম পাড়ে একটা পুঁতে দিয়েছিলাম। লোকটা মাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে অনিমেষের। এদিকে টর্চ ফেলো দেখি ভাই। অনিমেষ খানিক অবাক হলেও তার কথা মতোই কাজ করে। রমানাথ চক্রবর্তী কথা বলতে বলতে বসে পড়েছেন উবু হয়ে মাটির কাছাকাছি। অনিমেষ টর্চ ফেলে মাটিতে। তারপর টর্চের আলোটা রমানাথ চক্রবর্তীর অঙ্গুলি নির্দেশ বরাবর পড়তেই প্রচণ্ড আতঙ্কে লাফিয়ে দুপা পিছিয়ে যায় অনিমেষ। এদিকে রমানাথ চক্রবর্তী মাটির দিকেই তাকিয়ে বলে চললেন, এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ বন্যা। আগেও যে এই অঞ্চলে হয়নি তা নয়, তবে বহু বছর আগে। এত বছরে এই প্রথম এত বিরাট আকারের বন্যা হয়েছে। মাঠের এই পাড়ে, অর্থাৎ পশ্চিম পাড়ের যে 2টো গজাল পুঁতেছিলাম, সেগুলো কোথায় ভেসে বসে গেছে। তার মানে গ্রামের বন্ধন নষ্ট। আর তোমার কি মনে হয়? যা শুনলে তা শুনে তোমার মনে হলো মশানের মতো অপশক্তি এইসব ছোটখাটো বন্ধন মানে? শেষ কথাটা বলে অনেকক্ষণ চুপ করে রইলেন রমানাথ চক্রবর্তী। তাকিয়ে রইলেন অনিমেষের ভয়ে আতঙ্কে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে। সে মাটিতে পড়ে গিয়েছে। তার হাতের টর্চটা কাঁপছে থরথর করে। মাটিতে থেবড়ে বসে থাকা অনিমেষ কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে এখানে। তার কাঁপা হাতের টর্চের আলোটা যেখানে গিয়ে পড়েছে, সে চর্মচক্ষে স্পষ্ট দেখতে পাচ্ছে সেখানে একটা ছিন্ন ভিন্ন শবদেহ পড়ে আছে। পেটের নাড়িভুড়ি সব ছিঁড়ে বাইরে বের করে রাখা, ঘাড়টা মটকে দেওয়া এদিকেই। শরীরের অন্যান্য অংশগুলো বিকৃত হলেও মুখটা চিনতে অসুবিধা হল না অনিমেষের। বিস্ফারিত নিষ্প্রাণ দুটি চোখ ল্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে তার দিকে। ওই মুখের গঠন, ওই চোখ বহুদিন ধরে সে না চিনলেও বেশ কিছুক্ষণ ধরে চিনি অনিমেষ। কারণ এখানে যে মরাটা পড়ে আছে সেই মানুষটা এতক্ষণ ধরে খেয়াঘাট থেকে গ্রাম অবধি তার সঙ্গে এসেছে, তাকে সঙ্গে করে নিয়ে এসেছে, এবং সে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং রমানাথ চক্রবর্তী। দূরে পড়ে থাকা লাশটাও আর তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও ঠিক তিনি। এ কি করে সম্ভব? রমানাথ চক্রবর্তীর মুখে প্রশান্ত এবং অস্বস্তিকর একটা হাসি। সেই ভূষকালির মতো অন্ধকারেও তার চোখ দুটো জলজল করছে। অদ্ভুত ভঙ্গিতে খুক খুক করে কেসে উঠলেন রমানাথ চক্রবর্তী। কি হলো, কি হলো? এমন বলির পাটার মতো কাঁপছো কেন? আপনি এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে, তো তাহলে ওটা কে পড়ে আছে? তোমাকে কি বলেছিলাম? কাঁচা কালুয়া যে কোনো রূপ ধরতে পারে, মনে পড়ছে? যাই হোক, শোনো, বন্যার জলে ওসব গজাল কোথায় ধুয়ে ভেসে চলে গেছে দেখলেই তো। অর্থাৎ সেই প্রেত শক্তি তো ছাড়া পেয়ে গিয়েইছে, এবং সে ছাড়া পেয়ে সবার আগে কার পিণ্ডিতা চটকেছে জানো? অনিমেষ হঠাৎ করেই খেয়াল করল চারপাশের ব্যাঙের ডাক, তক্ষকের ডাক কিংবা ঝিঁঝি পোকার ডাক পুরোপুরি থেমে গিয়েছে।
অদ্ভুত এক দম বন্ধ করা নিস্তব্ধতা ঘিরে ধরেছে কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটাকে। অনিমেষের ভীষণ অস্বস্তি লাগছে। উত্তর দিতে গিয়ে তার ঠোঁট কেঁপে গেল। তার উপর তার সবচেয়ে বেশি রাগ থাকতে পারে। তারপরে রমানাথ চক্রবর্তীর কণ্ঠটা ক্রমশ শিশুদের মতো সরু হয়ে যাচ্ছে। আপনার উপর, তাই না? কিন্তু আপনি তো তার জন্য বন্ধন করেছিলেন। একদম ঠিক বলেছ, তোমার মাথায় বুদ্ধি আছে। তবে এই কথাটি দাঁড়িয়ে থাকা রমানাথ চক্রবর্তী বললেন না। খানিক দূরে যে মৃত রমানাথ চক্রবর্তী পড়ে আছেন, সেই লাশের মুখ থেকে বেরোল কথাগুলো। অনিমেষ স্পষ্ট দেখতে পাচ্ছে টর্চটা এখনো নেভেনি। সেই ছিন্ন ভিন্ন লাশটা একটু একটু করে নড়তে শুরু করেছে, উঠে বসার চেষ্টা করছে। মুখে একটা কান অবধি প্রসারিত চওড়া হাসি। নড়তে নড়তে ওটা ধীরে ধীরে এগিয়ে আসছে অনিমেষের দিকে। অনিমেষ কোনো রকমে দুটো পা অতি কষ্টে টেনে উঠে দাঁড়ালো। অনুক্ষণ দেরি না করে দৌড়াতে লাগলো মাঠের পশ্চিম পাড় বরাবর। পড়ে গেল, হুঁচট খেলো, হাতে পায়ে লাগলো, তবু সে থামলো না। পিছনের ঝোপঝাড় ভেঙে কি যেন একটা ছুটে আসছে শিকারী কুকুরের মতো। অনিমেষ দৌড়ালো, আরো জোরে দৌড়ালো। সে কোথা থেকে একটা সাহস জোগাড় করে ফেললো নিজের মনের মধ্যে, সে নিজেও জানে না। কিন্তু তার শরীরে কেউ যেন হাতির মতো বল এনে দিয়েছে। অনেকক্ষণ ধরে এইভাবে ঝোপ ঝাড় ভেঙে দৌড়ালো। তারপর বুঝলো পিছনে এখন আর কেউ আসছে না। পিছন ঘুরে দুবার সে তাকালো, না, সত্যি কেউ নেই। তবু নিজের গতি মন্থর করল না অনিমেষ। যেখান দিয়ে পারল, যেদিক দিয়ে পারল দৌড়ালো। ফুসফুসটা এবার ফেটে যাবে মনে হচ্ছে। মাঠঘাট ভেঙে জলকাদা পেরিয়ে কোথায় সে এসে থামলো সে নিজেও জানে না। তবে চারদিকে দু একটা বাড়িঘর দেখতে পাচ্ছে সে। তবে কি সে গ্রামেই এসে পৌঁছল? অনিমেষের হাঁটু এখন থরথর করে কাঁপছে। তার এই মুহূর্তে আশ্রয় প্রয়োজন, একটা নিরাপদ আশ্রয়, যেখানে তাকে ওই জিনিসটা, না, ওটার নাম নেবে না অনিমেষ। ওই জিনিসটা যাতে ওকে ছুঁতে না পারে। তারপরে ভালো করে চারদিক বুঝে নেওয়ার চেষ্টা করল সে। আরে হ্যাঁ, এটা তো তাদের পাড়াই। ওই তো গ্রামের চণ্ডী মণ্ডপটা দেখা যাচ্ছে। পথ ঘাট জলে ডুবে গিয়েছে। কোনো বাড়ির চাল উড়ে গিয়েছে, আবার কোনো বাড়ির ছাদে ভেঙে পড়েছে বিশাল কোনো বড় গাছ। জল নামছে এখন। বাতাসে কেমন একটা পচা পচা গন্ধ। গা গুলিয়ে ওঠে অনিমেষের। গ্রামের মানুষগুলো সব গেল কোথায়? বাড়ি তো সবই ফাঁকা, সেগুলোর কোনোটাই আর বাসযোগ্য নেই। বন্যার জল সবকিছু ভেঙে চুরে দিয়েছে। জোরে পা চালায় অনিমেষ, কিন্তু রাস্তায় প্রায় হাঁটু অবধি জল। সাপ খোপ কামড়ে দিলে আর দেখতে হবে না। এতক্ষণ যে সে বেঁচে আছে তার জন্য ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানায় সে। বাড়ি পৌঁছতেই হবে, যা হোক করে পৌঁছতেই হবে তাকে। এক হাঁটু জল কাদা ভেঙে অনিমেষ ঠিকঠাক চিনে যখন
নিজের বাড়ির কাছে এসে দাঁড়ালো, তখন সে কুকুরের মতো হাঁপাচ্ছে। অনিমেষ অবাক হয়ে দেখল গ্রামের প্রায় সব বাড়ির মধ্যেই এই একটা বাড়ি অক্ষত অবস্থায় রয়েছে। তবে বাড়ির উঠোন বারান্দা কাদায় থই থই করছে। জোরে জোরে 2-3 বার সে কড়া নাড়ে। লতিকা, লতিকা, আমি অনিমেষ, দরজা খোলো। মা, ও মা, দরজা খোলো, আমি অনিমেষ। বেশ খানিকক্ষণ পরে একটা বিশ্রী শব্দ করে কাঠের পাল্লার দরজাটা খুলে গেল। ভিতর থেকে উঁকি দিল এক পরমা রূপবতী বধূর মুখমণ্ডল। এতক্ষণ পরে অনিমেষের ধরে যেন প্রাণ এলো। মহিলা হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। এ কি তুমি এখন এখানে কখন এলে? আর তোমার এরকম অবস্থা কেন? হে ভগবান! অনিমেষ বুকে হাত দিয়ে হাঁপ থামানোর চেষ্টা করল। তারপরে খানিক ধাতস্থ হয়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু তুমি ভেতরে চলো। লতিকা তাড়াতাড়ি অনিমেষকে ভিতরে নিয়ে যায়। খুটখুটে অন্ধকার, হবে নাই বা কেন, গোটা গ্রামে আজ কদিন হলো কোনো বিদ্যুৎ সংযোগ নেই। স্ত্রীর পিছন পিছন গিয়ে অনিমেষ ঘরে ঢোকে। ঘরে কেবলমাত্র একটা হ্যারিকেন জ্বলছে, তাও কমিয়ে রাখা। কি মনে হতে অনিমেষ প্রায় দৌড়ে এগিয়ে যায় বিছানার দিকে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে অস্থির হয়ে জিজ্ঞেস করে, রুদ্র কোথায়? খোকা ওই ঘরে মায়ের কাছে ঘুমোচ্ছে। তুমি শান্ত হয়ে বসো তো, হাত পা ধোও। ইস, জামা প্যান্টে এত কাদা জল, কি ব্যাপার বলো তো? আর এমন ঘামছো কেন? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, গামছা এনে দিই, জামা কাপড় পাল্টে নাও, তারপর সব কথা শুনছি। অনিমেষ কেবল বলে, তার আগে একটু জল খাওয়া। লতিকা ঘরে রাখা মাটির জালা থেকে জল গড়িয়ে দেয়। ঠকঠক করে সেটা গলায় ঢালে অনিমেষ। তারপর চলে যায় বাইরের কুয়ো তলায়। হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে ঘরে ফিরে এসে দেখে লতিকা সেখানেই বসে অপেক্ষা করছে তার জন্য। অনিমেষ ওর পাশে বসে পড়ে মাটিতে। এতক্ষণ বেশ খানিকটা সে ধাতস্থ হয়েছে। আহা, কতদিন বউয়ের চাঁদপানা মুখটা সে দেখেনি, ছেলেটার মুখটাও দেখেনি। লতিকা উঠে পড়তে চায়, বলে, দাঁড়াও, তোমার খাবারের ব্যবস্থা করছি কিছু। অনিমেষ তার হাতটা টেনে ধরে। না, আমার খিদে নেই, তুমি বসো, তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি বিশ্বাস করবে না, আমার সাথে একটু আগে কি ঘটে গিয়েছে। লতিকা একটু অবাক হয় না, হাসি হাসি মুখে তাকিয়ে থাকে স্বামীর দিকে। খুব স্বাভাবিকভাবে সে বলে, কি হয়েছে? কাঁচা কালুয়া ধরেছিল? অল্পের জন্য বড় বাঁচা বেঁচে গিয়েছ তুমি। এখানে আসাটাই তোমার ভুল হয়েছে। কি করতে যে এলে? এই গ্রামে আর একটাও মানুষ বেঁচে নেই জানো, একটাও না। লতিকার শেষের দিকের কথাগুলো কেমন অসংলগ্ন মনে হলো অনিমেষের। একটা মানুষও বেঁচে নেই মানে? হ্যাঁ, একটা মানুষও বেঁচে নেই। আমিও বেঁচে নেই, রুদ্র বেঁচে নেই, বাবা মা কেউ বেঁচে নেই। রাতের বেলা বান ঢুকেছিল, সবাই শেষ, সব শেষ। শুধু বেঁচে আছো তুমি, তাও বেশিক্ষণ বেঁচে থাকবে না। লতিকার গলার স্বরটা হঠাৎ করেই পাল্টে যায়, বাচ্চাদের মতো সরু কণ্ঠ। অনিমেষ ছিটকে দাঁড়ায়। তুমি কে? কে তুমি? অনিমেষ চারপাশে তাকিয়ে হঠাৎ বুঝতে পারে
সে একটা ভাঙা বাড়ির মধ্যে বসে আছে, যার দেওয়াল ধসে পড়েছে, চালও ধসে পড়েছে। একটু আগেও সে বাড়িটাকে বহাল তবিয়তে দেখতে পেয়েছিল। তবে কি সবটাই মায়া? লতিকা উঠে দাঁড়ায়, কিন্তু ওর তো ওকে লতিকার মতো লাগছে না। একটা বাচ্চা ছেলে যেন দাঁড়িয়ে আছে অনিমেষের সামনে। ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনিমেষ স্পষ্ট দেখতে পাচ্ছে ছেলেটার চোখ দুটো কুচকুচে কালো। বাচ্চাটার মুখটা খুব ভালো করে চেনে অনিমেষ, যদিও সে তাকে বছর তিনেক আগে দেখেছে, তবুও সে তাকে ভালো করে চিনতে পারছে। রুদ্র। এক পা দুপা করে এগিয়ে আসতে থাকে অনিমেষের দিকে, খিলখিলিয়ে অট্ট হাসি করে ওঠে। কানের পর্দা ফেটে যেতে চায় অনিমেষের। তারপর জ্বলন্ত অঙ্গারের মতো চোখ দুটো অনিমেষের দিকে স্থির হয়ে থাকে। তারপর বলে, আমি কে? যার ভয়ে পালিয়ে এত দূর এসেছিস? আমি সে। অনিমেষ ভয় পায় না। তার দু চোখের পাতা ঝাপসা হয়ে আসে। বুকের ভিতর থেকে ঠেলে উঠতে থাকে একটা অপরিসীম কষ্টের অনুভূতি। সে বুঝতে পারে রুদ্রের পরিণতিটা। মৃত্যুর পরেও বাচ্চাটাকে রেহাই দেয় না ওই চণ্ডীতান্ত্রিক। অনিমেষের দুই গাল বেয়ে দুটো জলের ধারা গড়িয়ে পড়ে। সামনের দিকে দুই হাত বাড়িয়ে খানিক দূরে দাঁড়িয়ে থাকা সেই অশরীরী অবয়বটির দিকে তাকিয়ে সে কেবল বলে, আয় রুদ্র, বলে আয়। আমি তো বাবা, আমি তো বাবা।